আসসালামু আলাইকুম সুধী দর্শক। এখন মানে সরকারি বিভিন্ন অফিস আদালতে অনিয়মই এখন নিয়ম হয়ে গেছে। কথাটা এ কারণেই বললাম, কিছুদিন আগে আমি আমার জেলার লিগ্যাল এইড অফিসে যাই। একটা অভিযোগ ছিল আর কি, আমার ফ্যামিলির উপর একটা অভিযোগ ছিল, একটা মিথ্যা অভিযোগ ছিল আর কি। তো অভিযোগটা ছিল এরকম যে 1965 সালের দিকে বা তারও আগে হবে, আমার দাদা আমাদের এক বলতে গেলে মানে এই কর্মচারী বলে, মানে ওই বৃদ্ধ, মানে ওই বয়স্ক লোক কী করতো, আমাদের যে সুপারি বাগান আছে, সুপারি বাগানে পান চাষ করতো দাদা। তো ও পান বিক্রি করে, মানে পান গাছ থেকে মানে তুলে বাজারে বিক্রি করতো। তো ওনার একটা বাড়ি ছিল, সেটা আমাদের জায়গার উপর। তো উনি দীর্ঘদিন ছিল, তারপরে মারা গেছে। উনি মারা যাওয়ার সময় 3 ছেলেকে রেখে গেছেন। 3 ছেলের মধ্যে বড় ছেলে ইনস্ট্যান্ট এখনো ওই জায়গাটার মধ্যে আছে, আর মেজো এবং ছোট ছেলে ওরা ঢাকায় চলে যায়। ঢাকায় যাওয়ার ঠিক 10 থেকে 15 বছর পর ছোট ছেলে আসার পরে হঠাৎ করে সে ওই জায়গাটাতে ওই মানে ওই দাগে 23% জায়গা ছিল আর কি। এখন উনি ওই পুরো 23% জায়গা দাবি করে যে আমার বাবাকে যেহেতু আপনারা এটা অনুমতি দখল দিচ্ছেন, এখন পুরো দাগটা আমরা ভোগ করব। এইখানে যিনি মানে রেকর্ড করছে, ওনার কিন্তু একটা বিশাল বড় একটা মিস্টেক ছিল। উনি উল্লেখ করে নাই যে আসলে কতটুকু জায়গার মধ্যে, ওই দাগের কতটুকু জায়গার মধ্যে তার বাড়ি আছে। উনি ওই কি করছে, রেকর্ডের সময় 65 সালে বা 66 সালে যখন রেকর্ড হয়েছে, রেকর্ডের সময় ওই দাগের সাইডে উনি মন্তব্যের ঘরে লিখে দিছে অনুমতি দখল। অথচ ওই তখন থেকেই যতটুকু মানে অংশে বাড়ি করে আছে, আজও পর্যন্ত অতটুকুই অংশের মধ্যেই বাড়ি বিদ্যমান। এখন ওই জায়গায় কি করছে, যিনি রেকর্ডের যে ভদ্রলোক ছিল, উনি একটা মিস্টেক করছেন। মিস্টেক করার কারণে এখন ওই জায়গায় উল্লেখ করা নাই, মানে 23 শতক এখন 16 আনায়, মানে বোঝা যাচ্ছে যে তাদেরকে অনুমতি দখল দেওয়া আছে, মানে পুরো 23 শতকে অনুমতি দখল দেওয়া আছে। 23 শতক তো আসলে অ্যাকচুয়ালি বাস্তব চিত্র না। বাস্তব চিত্র হচ্ছে ওরা 8 বা 10 শতক জমির উপরে, মেবি 8 শতক হবে বা 6 শতক হবে, এই জমিটার উপরে তারা বাড়ি করে আছে। তো হঠাৎ করে সে যখন এই অভিযোগটা করলো, প্রথমে করছে সে থানায়। গ্রামগঞ্জের লোকজন কে কিবা কারা তাকে এমন ভাবে বুঝাইছে যে তুমি এখানে জমি পাবা, ঠিক আছে। মানে সেও মূর্খ, যে বেটা বুদ্ধি দিছে সে আর এক বড় মূর্খ। কারণ হচ্ছে একমাত্র দলিল ছাড়া আপনি আপনার দখল কোনোভাবেই ঠেকাইতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় শর্ত। দলিলের পর হচ্ছে রেকর্ড। দলিল হইতেছে আপনার দাদা, আর রেকর্ড হইতেছে আপনার বাবা। মানে আপনি যদি আপনাকে আইডি দিয়ে আইডেন্টি করেন, তাহলে বিষয়টা হচ্ছে এরকম। আগে হচ্ছে দলিল, যদি আপনার দলিল না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে খতিয়ান। খতিয়ানের মালিকই হচ্ছে আপনি মালিক হিসেবে দাবি করতে পারেন। তবে সে যেটা করছে সেটা হচ্ছে কি, তাকে আমরা অনুমতি দখল দিচ্ছি, সে কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করে জমি নেয় নেই, অর্থাৎ সে ক্রয় করে নেই, পাশাপাশি সে রেকর্ডিও মালিক না। অথচ সে কি করতেছে, সে আমাদের কাছে 33 শতক দাবি করতেছে। যাই হোক, গ্রামে চেয়ারম্যান পর্যন্ত গেছে, চেয়ারম্যান আসছে আমাদের এখানে, চেয়ারম্যান ইনকোয়ারি করছে, চেয়ারম্যানকে আমরা বুঝাইছি, চেয়ারম্যান বুঝছে।
তারপরে সে এখানে যখন ভালো সুফল পায়নি, সে চলে গেছে থানায়। থানায় যাওয়ার পরে থানা থেকে পুলিশ আসছে, পুলিশ আসছে যথারীতি আমাকে চার্জ করছে। আমি তাকে বুঝাইছি, পুলিশ কিন্তু বুঝছে, বুঝার পর পুলিশ কিন্তু চলে গেছে। পুলিশ কিন্তু আর স্টেপ নেয়নি, কারণ পারবে না তো। কারণ হচ্ছে যে আমরা হলাম মেইন খতিয়ানের মালিক, আমাদেরকে উচ্ছেদ দেওয়াটা এত সহজ না, আর তাকে আমরা থাকতে দিছি, যে কিভাবে সম্ভব। এখন সে থানাও যখন এই সুবিধাটা পাইল না, চলে গেল মানে লিগ্যাল এডি, যেখানে বলা আছে অসহায় এবং দুস্থ লোকদেরকে ফ্রি সার্ভিস। মানে কত বড় বাটপার আর কত বড় মানে ধোকাবাজ, মানে আপনারা চিন্তাও করতে পারবেন না। এই লিগ্যাল এইড সারা বাংলাদেশকে বলতেছে তারা ফ্রি সার্ভিস দিচ্ছে, অথচ সেইখানে গেলে দেখবেন যে এইখানে তারা একটা ব্যবসা খুলে বসছে। এখন আপনি বলতে পারেন কি ধরনের ব্যবসা? তাহলে শুনেন, আমি যখন আমাকে ডেট দিল, আমি গেলাম, যাওয়ার পরে এখানে কিন্তু হাজিরা দিতে হয়। আমি যখন হাজিরা দিচ্ছি তখন পিয়ন বলতেছে ভাই আপনার হাজিরার টাকা দেন। আশ্চর্য, আপনারা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিচ্ছেন যে আপনাদের এখানে ফ্রি সার্ভিস দেওয়া হয় অসহায় দুস্থদের, বা যারা এখানে অভিযোগ করতে আসে তাদেরকে ফ্রি সার্ভিস দেওয়া হয়, অথচ আপনারা কি করতেছেন, সেখান থেকে আবার আপনারা হাজিরা দাবি করতেছেন। আচ্ছা যাই হোক, ওটা গেল, ওটা তাক আমি একটু রাগটা হইলাম। আমি বললাম যে ঠিক আছে, আমি দিতে পারবো না, ঠিক আছে, যে অভিযোগ করছে হ্যাঁ আপনি তার কাছ থেকে নেন। এখন পরে যাই হোক, আমরা ম্যাজিস্ট্রেটের কাছে গেলাম। ম্যাজিস্ট্রেট দুই পক্ষের কথা শুনলো, দুই পক্ষের কথা শুনে উনি কথার মধ্যে তেমন আসলে দুই পক্ষের কথার মধ্যে বেশ গরমিল খুঁজে পাইল। বেশ গরমিল খুঁজে পাওয়ার কারণে উনি উইলিংলি উনি বললো যে ঠিক আছে, আমার আসলে আপনাদের কথাতে তেমন মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, তা আমি স্পটে গিয়ে বিষয়টা দেখে তারপরে আপনাদেরকে মতামতটা দিব বা সিদ্ধান্তটা জানাবো। ভালো কথা, আসেন। আমি রুম থেকে বেরিয়ে আসলাম। এখন সেই পিয়ন আবার আমার কাছে বলতেছে যে স্যার তো ওইখানে যাবে, তো আমাদের একটা খরচ আছে। তো খরচ আছে তো কি? খরচ আছে ৩,০০০ টাকা দিতে হবে। আমি কি বলেন, আপনাকে ৩,০০০ টাকা দিতে হবে? মানে যখন শুনলো যে আমার বাসা যাইতে ৩৫ কিলোমিটার দূরে, তখন সে দাবি করলো আমার কাছে ৩,০০০ টাকা লাগবে। আমি না, ৩,০০০ টাকা তো আমি দিব না। ঠিক আছে, তো তখন বললো কি স্যারের সাথে কথা বলেন, স্যার কি বলে। সরাসরি ম্যাজিস্ট্রেট আমার কাছে যাতায়াত কনভেন্স বাবদ উনি বললো যে আপনি ১,৫০০ টাকা দিন। আমি অবাক হয়ে গেলাম যে আপনি পাবলিককে সার্ভিস দেওয়ার জন্য এখানে বসছেন, গভর্নমেন্ট আপনাকে বেতন দিচ্ছে, কনভেন্স দিচ্ছে, টিএডিএ দিচ্ছে, তারপরে আপনার হচ্ছে পেট্রোল খরচ দিচ্ছে, সবকিছু গভর্নমেন্ট দিচ্ছে, অথচ আপনি কি পাবলিকের কাছ থেকে কিন্তু কি করতেছেন, সে দাবি করতেছেন, ফোর্স করে নিচ্ছেন। মানে ওইটা আমি যতটুকু দেখলাম যে ওখানে আপনি অনেক লোক কিন্তু এরকম অভিযোগ নিয়ে গেছে। তো যেগুলো লোকের কাছে তারা অভিযোগ নিয়েছে, প্রত্যেক লোকের কাছ থেকে যদি সে এইভাবে ডিমান্ড করে, তাহলে আমার যেটা ধারণা যে ওইখানে কিন্তু বিশাল একটা টাকার খেলা হচ্ছে, বিশাল টাকার, মানে লক্ষ লক্ষ টাকার খেলা ওই জায়গায়। মানে আমি অবাক। শুধু এইটা না, পাসপোর্ট অফিসে গেছি সেম অবস্থা। পাসপোর্ট অফিসের ঘটনাটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো যাই হোক, তো আমি যখন কথাগুলো বলতেছিলাম, তখন পিয়ন আমাকে বলতেছিল যে ভাই আপনি কিন্তু একটু বেশি আশা থেকেই আপনি একটু চোরা কথা বলতেছেন। তা আমি তো চোরা কথা বলবোই, স্বাভাবিক, কারণ আমি আসলে সোশ্যাল মিডিয়াতে কাজ করি। আমার প্রায় 500,000 ফলোয়ার আছে, আমি একাধিক পেজে কাজ করি। ঠিক আছে, আমার একটা তো আত্মবিশ্বাস আছে যে আমি যদি সে যদি আমার সাথে কোনো অনিয়ম করে, অন্যায় করে, আমি যদি ভিডিও করে সেটাকে ভাইরাল করে দেই, তাহলে তো তার 12টা বাজবে। তো যার কারণে আমি ওই সৎ সাহস নিয়েই কিন্তু তার সাথে কিন্তু আমি মানে ন্যায়ের পক্ষে কথা বলতেছি, আর উনি কিন্তু অন্যায়ের পক্ষে আছে। পরে যখন আমি বললাম যে ঠিক আছে আমি আপনাকে দিব, আপনি আমাকে রসিদ দেন, ঠিক আছে, তখন বললো যে না, এখানে তো রসিদ হয় না। তো পাশে দেখলাম যে আরেক ভদ্রলোক, উনি আমাকে ইশারা করলো, আমি গেলাম ওনার কাছে, তখন উনি আবার আমাকে বললো যে আপনি 1 টাকাও দিয়েন না, ও বেটা এখানে ব্যবসা করতে শুরু করছে। মানে পিয়নকে দিয়ে, ঠিক আছে, ম্যাজিস্ট্রেট এই কাজগুলো করতেছে। ঠিক আছে, তো আমি আসলে অ্যাকচুয়ালি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে কর্তব্যরত কেউ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, প্রশাসন অথবা যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে, এই জায়গাগুলোতে দয়া করে একটু নজর দিন। কারণ এই জায়গাগুলোতে কিন্তু দুস্থ, অসহায়, হ্যাঁ, যাদের আর্থিক অবস্থা ভালো না, তারা কিন্তু আইনি সহায়তা এখানে নিতে যায়। ঠিক আছে, এখন আপনারা যদি এইভাবে ওইখানে চাপ ক্রিয়েট করে
আপনার অর্থনৈতিক একটা মানে জিনিসের জন্য আপনারা যদি প্রেশার ক্রিয়েট করেন তাহলে তো আর এটা হলো না। এবং এই কথাটা এই কারণে বললাম যে সত্যি সত্যি যেদিন ডেট ছিল, এই মাসের ডেট ছিল 13 তারিখ। তো 13 তারিখে যখন ফোন দিল সকালবেলা, আমার চাচাকে ফোন দিছে, চাচার কাছেও উনি কনভেন্সের কথা দাবি করছে। তো চাচা তখন বলল যে আমরা তো অভিযোগ করিনি, আমরা কনভেন্স দিতে পারবো না, যে অভিযোগ করছে তার কাছে বলে। তো আমার যতটুকু মনে হয় যে হয়তো তাকেও ফোন দিছে, সে যখন টাকা দিতে অপারক মানে অপারগতা স্বীকার করছে, তখন আর ওনারা আর আসেনি, তদন্তও করে নাই। আর ওনাদের এখানে যে মানে বাদী যে অভিযোগ করছে সেটার কোনো সিদ্ধান্ত দিতে পারেনি, এটা এখন এই অবস্থায় ঝুলে আছে। তো আমার কাছে জিনিসটা খুব অবাক লাগছে যে কি এক আশ্চর্য, বাংলাদেশের সকল সরকারি প্রতিষ্ঠান মানে অনিয়ম দুর্নীতিতে ভরপুর, মানে অনিয়ম দুর্নীতিটাই তাদের কাছে মানে নিয়ম হয়ে গেছে। তারা মনে করে যে এটাই নিয়ম, হ্যাঁ এভাবেই অফিস চালাইতে হয়, এভাবেই সার্ভিস দিতে হয় পাবলিককে। তো বিষয়টা আসলে খুব বেদনাদায়ক। আমরা একটা স্বাধীন রাষ্ট্রে বসবাস করতেছি, আমাদের পূর্বপুরী যারা 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করছে, তারা কিন্তু কখনো প্রত্যাশা করে নাই যে এরকম একটা অনিয়ম দুর্নীতি ভরা বাংলাদেশ হোক। তারা কষ্ট করে দেশ স্বাধীন করছে দেশের সুফল, দেশের স্বাধীনতা ভোগ করার জন্য। এখন কিছু কিছু ব্যক্তি, হ্যাঁ, দায়িত্বশীল চেয়ারে বসে এমন কিছু আচরণ করতেছে যেটা আসলে মানে 1971 সালে যে আমরা যেই পয়েন্ট নিয়ে আমরা যুদ্ধ করছি সেটার সাথে সাংঘর্ষিক। তো অথচ দেখেন এই সব ব্যক্তিরা কিন্তু উচ্চশিক্ষিত, ঠিক আছে? তো যতই উচ্চশিক্ষিত হোক না কেন, তাদের আসলে বিবেক নাই, বিবেক মরে গেছে, বিবেকের মধ্যে ঘুণে ধরছে, পছন্দ ধরছে, ঠিক আছে, দুর্গন্ধ ছড়াইছে এইসব উচ্চশিক্ষিত ব্যক্তিদের মানে দেখলে আমাদের ঘৃণা লাগে। এই কারণে আমি পাশাপাশি দর্শকদেরকে রিকোয়েস্ট করব যে জেনারেল লাইনে পড়াশোনা করাইলে বাচ্চা কাচ্চারা এরকমই হবে। কারণ হচ্ছে আল্লাহর ভয় তো নেই। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে এই ধরনের অনিয়ম দুর্নীতিগুলো করতে পারতো না। অতএব আপনারা যারা মুসলমান আছেন অবশ্যই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন। অর্থাৎ যে যে ধর্মেই থাকেন না কেন, আপনারা আপনাদের সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত যদি করতে পারেন, তাহলে আমার বিশ্বাস যে এই সন্তানরা কখনো অনিয়ম দুর্নীতির সাথে জড়াবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।